প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি ব্যবসা উদ্যোগ বিষয়ে নবম ও দশম শ্রেণীর জন্য অষ্টম অধ্যায় ব্যবসা ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দ্বিতীয় অংশ আলোচনা করব। প্রথম অংশ ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আজ দ্বিতীয় পর্বের প্রথমেই আছে আদর্শ নেতার গুণাবলী। আদর্শ নেতার গুণাবলীর মধ্যে প্রথমেই আসে একজন আদর্শ নেতার যোগ্যতা এবং অযোগ্যতা দুইটি প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করে। একজন যোগ্য নেতার কারণে প্রতিষ্ঠানের উন্নতি শিখরে অবস্থান করে, অযোগ্য নেতার কারণে প্রতিষ্ঠানের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়। তো একজন আদর্শ নেতার কী কী গুণাবলী থাকা প্রয়োজন এই বিষয়ে আমি এখন আলোচনা করব। এক নাম্বার হচ্ছে দৈহিক সামর্থ্য ও সুস্থতা, 2 নাম্বার প্রখর ব্যক্তিত্ব, 3 নাম্বার শিক্ষা ও অভিজ্ঞতা, 4 নাম্বার সাহস ও সততা, 5 নাম্বার পরিশ্রম ও সহনশীলতা, 6 নাম্বার দায়িত্বশীলতা ও সহযোগিতা, 7 নাম্বার সাংগঠনিক দক্ষতা, 8 নাম্বার মানবিক সম্পর্ক অনুধাবন, 9 নাম্বার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এই গুণগুলো একজন আদর্শ নেতার থাকতে হবে। এই গুণগুলোর সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দৈহিক সামর্থ্য সুস্থতা। একজন আদর্শ নেতার শারীরিক এবং মানসিক সুস্থতা থাকতে হবে। যদি সে শারীরিক এবং মানসিক সুস্থতা না থাকে তাহলে তার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা মনে হয় তার নেই। এই কারণে তার প্রথমেই প্রয়োজন শারীরিক এবং মানসিক সুস্থতা প্রয়োজন। 2 নাম্বার হচ্ছে প্রখর ব্যক্তিত্ব। একজন আদর্শ নেতার প্রখর ব্যক্তিত্ব অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং নেতৃত্ব দেওয়ার জন্য তার অধ্যবসায়, তার সহনশীলতা, ধৈর্যশীলতা, এই সমস্ত গুণগুলো থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে শিক্ষা ও অভিজ্ঞতা। একজন আদর্শ নেতার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তার অভিজ্ঞতা থাকতে হবে নেতৃত্ব দেওয়ার। তাহলে তার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কারণে প্রতিষ্ঠানকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে। 4 নম্বর হচ্ছে সাহস ও সততা। একজন আদর্শ নেতার নেতৃত্ব দেওয়ার মতো তার সাহস থাকতে হবে। তাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে এবং সেই সিদ্ধান্তের উপর তার অটল থাকতে হবে, এরকম তার সাহস থাকতে হবে। নেতৃত্ব দেওয়ার মতো তার সাহস এবং সততা অবশ্যই প্রয়োজন। সততা হচ্ছে সে যদি সৎ হয় তাহলে তার অধস্তন কর্মী যারা আছে তারা অবশ্যই তাকে অনুসরণ করবে এবং তারাও সৎ এবং সাহসী হবে। 5 নম্বর হচ্ছে পরিশ্রম ও সহনশীলতা। একজন আদর্শ নেতাকে হতে হবে পরিশ্রমী ও সহনশীল। সে যদি পরিশ্রমী হয় তাহলে তার নেতৃত্ব দ্বারা প্রতিষ্ঠানের উন্নতি সাধন ঘটবে। তাকে হতে হবে সহনশীলতা, তার ধৈর্য ধারণ এবং পরিশ্রম সহ্য করার মতো তার মানসিকতা থাকতে হবে। 6 নম্বর হচ্ছে দায়িত্বশীলতা ও সহযোগিতা। একজন আদর্শ নেতাকে তার দায়িত্ব জ্ঞান থাকতে হবে। তার যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার মতো তার মন মানসিকতা এবং তার যোগ্যতা থাকতে হবে। তাহলে সে তার
দায়িত্ব সে যথাযথ পালন করতে পারবে ও অন্যকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। সে তার অধস্তন নেতাকর্মীদেরকে অধস্তন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা থাকলে সে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে। 7 নম্বর হচ্ছে সাংগঠনিক দক্ষতা। একজন নেতার তার অধস্তন যারা আছে তাদেরকে সংগঠিত করে কাজ করিয়ে নেওয়ার মতো, কাজ আদায় করে নেওয়ার মতো দক্ষতা এবং যোগ্যতা থাকতে হবে। সে তার অধস্তন যারা কর্মী আছে তাদের কাকে কি দায়িত্ব দিতে হবে সেটা তার পূর্বজ্ঞান থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার এই সাংগঠনিক দক্ষতা অর্থাৎ তার অধস্তন কর্মীদেরকে কাকে কি দায়িত্ব দিতে হবে সেই দায়িত্ব বন্টনের ক্ষমতা তাকে থাকতে হবে। 8 নম্বর হচ্ছে মানবিক সম্পর্ক অনুধাবন। একজন আদর্শ নেতা মানবিক সম্পর্ক অনুধাবন করার ক্ষমতা থাকতে হবে। মানবিক সম্পর্ক বলতে এখানে বোঝানো হয়েছে তার দূরদর্শিতা। সে কাকে কখন কি কাজের দায়িত্ব দিবে এবং সে কাজ সে সফলতা আনতে পারবে কিনা সেই ব্যাপারে তার দূরদর্শিতা থাকতে হবে। তার সেই মানবিক গুণাবলী তার থাকতে হবে। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। একজন আদর্শ নেতাকে যে কোনো ব্যাপারে সাহসী ভূমিকা রাখতে হবে, সাথে সাথে তাকে সিদ্ধান্ত গ্রহণ করার মতো ক্ষমতা থাকতে হবে এবং সে সিদ্ধান্তে অটুট থাকতে হবে এবং সে সিদ্ধান্ত বাস্তবায়ন করার মতো তার ক্ষমতা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার হলো ব্যবসায় অর্থায়নের ধারণা। ব্যবসায় অর্থায়নের ধারণা বলতে বোঝানো হয়েছে ব্যবসায়ে মূলধনের যোগান কিভাবে হবে, কোন কোন খাত থেকে ব্যবসায়ে মূলধনের আগমন ঘটবে এবং সেই মূলধন কোন খাতে বিনিয়োগ করা হবে সেই ব্যাপারে তার পূর্ব প্রস্তুতি থাকতে হবে। সেটাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন, অর্থাৎ ব্যবসায়ের মূলধন বা অর্থের যোগান এবং সেই অর্থকে লাভজনক খাতে বিনিয়োগ করার যে পরিকল্পনা, এই টোটাল জিনিসটাই হচ্ছে অর্থায়ন। মূলধনের আগমন এবং মূলধনের সঠিক ব্যবহার, এই উভয়ের সমন্বয়ে হয় অর্থায়ন। এ পর্যায়ে আমি আলোচনা করব অর্থায়নের উৎস কি কি। অর্থায়নের উৎসের মধ্যে প্রথমে আছে নিজস্ব তহবিল, আত্মীয় স্বজন, বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অর্থায়নের উৎস হতে পারে। নিজস্ব তহবিল বলতে বোঝানো হয়েছে এক মালিকানা এবং ক্ষুদ্র ব্যবসায়ে মালিক নিজস্ব তহবিল বা সঞ্চিত অর্থ দিয়ে তার মূলধনে যোগান দিতে পারে। কিন্তু সেটা যদি বৃহদায়তন ব্যবসা হয় তাহলে তাকে অবশ্যই ব্যাংক থেকে ঋণ নিতে হবে অথবা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান থেকে তাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিজস্ব তহবিলের পরে আমরা আলোচনা করব আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে
ঋণ করে মূলধনের যোগান দেওয়া যেতে পারে। তারপরে আসছিল বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সরকারি এবং বেসরকারি যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এই সমস্ত ঋণ নিয়ে শিল্প প্রতিষ্ঠানে তাদের অর্থের যোগান দিতে পারে। সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক সমবায়ের ব্যাংকের যে সদস্য যারা, তাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। তাছাড়া সদস্য ছাড়া যে সমস্ত ব্যবসায়ী বা শিল্পপতি রয়েছে, তাদেরকেও তারা ঋণ দিয়ে থাকে। তবে এই ঋণ তারা স্বল্প এবং মধ্যমেয়াদী দিয়ে থাকে এবং তারা অল্প পরিমাণে ঋণ দিয়ে থাকে, তারা বড় অঙ্কের ঋণ সাধারণত দেয় না। তারপরে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক এটা একটা বেসরকারি ব্যাংক। এই ব্যাংক ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদেরকে স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, তবে ঋণের পরিমাণ ছোট অঙ্কের। তারপরে কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকের থেকেও অর্থের উৎস হতে পারে। কৃষি ব্যাংক স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সব ধরনের ঋণ দিয়ে থাকে। এই অর্থায়নের এটা একটা উৎস কৃষি ব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বেসিক ব্যাংক, এই দুটো ব্যাংক হচ্ছে বেসরকারি ব্যাংক। এই ব্যাংকগুলো ক্ষুদ্র এবং মাঝারি এক মালিকানা এই ধরনের ব্যবসায়ীদেরকে তারা ঋণ দিয়ে থাকে, তবে তাদের ঋণের পরিমাণ ছোট অঙ্কের এবং স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী। তারপরে বেসরকারি উন্নয়ন সংস্থা। বেসরকারি উন্নয়ন সংস্থা বলতে বিভিন্ন অর্থলগ্নিকারী যে প্রতিষ্ঠান, এনজিও রয়েছে, এই এনজিওগুলো সহজ শর্তে গ্রামের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদেরকে ঋণ দিয়ে থাকে, তবে তাদের ঋণের পরিমাণ ছোট অঙ্কের হয়ে থাকে। তারা সাধারণত ছোট অঙ্কের ঋণ দেয়, বড় ধরনের ঋণ তারা দেয় না। এবং এনজিওরা সাধারণত গ্রুপ করে ঋণ দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব এই অধ্যায়ের উপর কি কি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। সেই জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওল। 2 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে? যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়, তবে নেতার যে সমস্ত গুণ থাকা দরকার একজন আদর্শ নেতার, সেই গুণগুলো থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবস্থাপনা বলতে কি বুঝো? ব্যবস্থাপনা হচ্ছে অন্যের সামর্থ্যকে কাজে লাগিয়ে কাজ আদায় করে নেওয়ার দক্ষতা বা কৌশলকে ব্যবস্থাপনা বলে। নেতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়? নেতৃত্বকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, 2 নাম্বার হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, 3 নাম্বার হচ্ছে মুক্ত নেতৃত্ব, 4 নাম্বার হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। 5 নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, উৎপাদনমুখী শিল্প কি? উৎপাদনমুখী শিল্প হচ্ছে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান প্রাকৃতিক উপাদান থেকে তাদের সংরক্ষিত কাঁচামাল যন্ত্রপাতির মাধ্যমে প্রক্রিয়াজাত করে রূপ পরিবর্তন করে ভোক্তাদের ব্যবহার উপযোগী করে তোলে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে বলা হয় উৎপাদনমুখী শিল্প। এবার
আমরা আলোচনা করব এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে। অনুধাবনমূলক প্রশ্নের প্রথমেই আছে প্রেষণাদান বলতে কি বোঝায়। প্রেষণাদান ইংরেজি হচ্ছে মোটিভেশন। মোটিভেশন হচ্ছে শ্রমিকদের কাজে উৎসাহিত করার জন্য যে কৌশল, সেটা হচ্ছে মোটিভেশন। শ্রমিকদেরকে কাজে উৎসাহিত করার জন্য, তাদের দিয়ে কাজ আদায় করে নেওয়ার জন্য যে সমস্ত কৌশল, তার মধ্যে যেমন রয়েছে তাদের বোনাসের ব্যবস্থা করা যেতে পারে, তাদের ওভারটাইমের ব্যবস্থা করা যেতে পারে এবং সর্বোপরি তাদের সাথে ভালো এবং মধুর সম্পর্ক গড়ে তোলে গণতান্ত্রিক মনোভাব নিয়ে তাদের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে এই মোটিভেশন বা প্রেরণা কাজ করা যেতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জেন্ডার সচেতনতা কি। জেন্ডার সচেতনতা হচ্ছে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য যাতে না করা হয়, সেটাই হচ্ছে জেন্ডার সচেতনতা। একজন আদর্শ নেতা বা ব্যবস্থাপনায় যারা আছে, তারা তাদের দৃষ্টিতে নারী পুরুষ সের মধ্যে কোনো বৈষম্য থাকা ঠিক নয়। পুরুষদেরকে বেশি সুযোগ দেওয়া, তাদেরকে বেশি বেতন দেওয়া, মহিলা কর্মীদেরকে কম সুযোগ দেওয়া এবং কম বেতন দেওয়া, এই ধরনের মানসিকতা পরিহার করে এলো জেন্ডার সচেতনতা। সকলের প্রতি সমান দৃষ্টি রেখে কাজ চালিয়ে যেতে হবে। এখানে নারীদের মর্যাদা দিতে হবে, নারীদের যোগ্য আসন দিতে হবে, পুরুষদের পাশাপাশি যাতে নারীরাও কাজ করতে পারে সেই সুযোগ দিতে হবে। অর্থাৎ নারী পুরুষের ভেদাভেদ সৃষ্টি না করে সকলকে সমান সুযোগ দেওয়াই হচ্ছে জেন্ডার সচেতনতা। কোন নেতৃত্বে কর্মীরা কাছে আন্তরিক হয়। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা কাজে আন্তরিক হয়, কারণ হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র এবং এই গণতান্ত্রিক নেতৃত্বে সবাই উৎসাহ বোধ করে কাজে। কারণ গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের সাথে খোলামেলা কথা বলেন, তাদের মতামত নেন, তাদের মতামত ব্যক্ত করার সুযোগ থাকে এবং কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কাজ আদায় করে নেওয়ার যে কৌশল, সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এই গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা কাজে বেশি আন্তরিক হয় এবং তারা কাজে উৎসাহ পায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবসায় অর্থায়ন বলতে কি বোঝায়। ব্যবসায় অর্থায়ন হচ্ছে ব্যবসায়ে মূলধনের যোগান। কোন কোন খাত থেকে ব্যবসায় মূলধন আসলো, সেই মূলধন কোন কোন খাতে আমরা বিনিয়োগ করব, অর্থাৎ বিনিয়োগের খাতগুলি যাতে লাভজনক হয় সেই দৃষ্টিতে দেখতে হবে। অর্থাৎ মূলধনের আগমন এবং মূলধনের ব্যবহার, এই উভয়ের সংমিশ্রণই হচ্ছে অর্থায়ন। অর্থায়ন যদি যথাযথ হয় তাহলে সেই প্রতিষ্ঠানে অবশ্যই সফলতা বয়ে আনবে। এই কারণে অর্থায়ন একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। 5 নম্বর হচ্ছে কুটির শিল্প বলতে কি বোঝায়। কুটির শিল্প হচ্ছে পারিবারিক পরিবেশে পরিবারের সদস্য সহ অন্যান্য সদস্য মিলে সদস্য সংখ্যা 10 জনের বেশি হবে না এবং মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকার বেশি হবে না। এই কুটির শিল্প হচ্ছে ছোট আকারের শিল্প প্রতিষ্ঠান। এখানে পারিবারিক পরিবেশে এই শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হয়। এখানে যন্ত্রপাতির ব্যবহার কম হয়। পরিবারের সদস্যরা এবং অন্যান্য দক্ষ শ্রমিক নিয়ে এই শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ডায়েরিতে আমার মোবাইল নাম্বার আছে, সেই নাম্বার থেকে আমাকে ফোন করে প্রশ্ন করতে পারো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।